একটি অণুর গঠনের সময় যেভাবে সিগমা বন্ড এবং পাই বন্ড ইউজড হচ্ছে, ঠিক সেইভাবেই সিগমা এমও এবং পাই এমও একটা মলিকুলার অরবিটাল। এই মলিকুলার অরবিটালগুলো তার মলিকুলার অরবিটাল যে ডায়াগ্রাম, এনার্জি লেভেল ডায়াগ্রাম এবং সেই অণুটার ইলেকট্রনীয় বিন্যাস যখন করতে হচ্ছে তখন তাদের ইউজ হচ্ছে। তো যাই হোক, পাই এমও কীভাবে গঠিত হয় সেটা আমরা পড়ব। তার আগে দেখি, ধরো নাইট্রোজেন অণু, নাইট্রোজেনের দুটি পরমাণু, এখানে ত্রিবন্ধন থাকে। ত্রিবন্ধন থাকলে একটি বন্ধন সিগমা এবং অপর দুটি বন্ধন অবশ্যই পাই হবে। তো নাইট্রোজেনের ইলেকট্রনীয় বিন্যাস 1s2 2s2 2p3, তাহলে 2p3 অর্থাৎ সবচেয়ে বাইরে 2p3 রয়েছে। px py pz, px py pz দুটি নাইট্রোজেন পরমাণুকে আলাদা করে রেখেছি, এদের এই অ্যাটমিক অরবিটাল। px এ একটি ইলেকট্রন, py তে একটি, pz এ একটি। pz আমরা আগেই দেখেছি যে z যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয় তাহলে pz হেড অন ওভারল্যাপ করে সিগমা এমও তৈরি করে। py px এরা কি করে তখন? এরা তো হেড অন ওভারল্যাপ করতে পারছে না, তাহলে px তখন কি করবে? পাই এমও তৈরি করবে। py তখন কি করবে? পাই এমও তৈরি করবে। px py বা py px কখনোই করবে না, কারণ তাদের অভিমুখটাই আলাদা। তাহলে px কি করবে? পাশাপাশি ওভারল্যাপ করবে, করে আমরা জানি পাই বন্ড কি করে হয়? সাইড ওয়াইজ ওভারল্যাপ করে বা ল্যাটারাল ওভারল্যাপ করে। তাই px পাশাপাশি ওভারল্যাপ করে পাই এমও, py pyও পাশাপাশি ওভারল্যাপ করে পাই এমও। তো পারমাণবিক কক্ষকের পার্শ্বীয় অভিলেপন বা ল্যাটারাল ওভারল্যাপ তাহলে কি তৈরি করছে? পাই এমও তৈরি করছে। দুটি px অ্যাটমিক অরবিটাল, এদের যখন সমষ্টিগত সমন্বয় হবে তখন কি হচ্ছে? পি অরবিটালের আমরা জানি দুটি লোব প্লাস আর মাইনাস, তাহলে পাশাপাশি ওভারল্যাপের সময় প্লাস লোবগুলো পাশে থাকবে, মাইনাস লোবগুলো পাশে থাকবে। তাই এইভাবে একটা পাই টু px বন্ডিং এমও তৈরি হবে, যেখানে আমরা দেখছি ইলেকট্রন ক্লাউড কিভাবে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের উভয় দিকে বিন্যস্ত আছে, কিভাবে সিমেট্রিক্যালি বিন্যস্ত আছে। এবার এই দুটি px এর যদি পার্থক্যগত সমন্বয় হয় তখন প্লাস আর মাইনাস এই লোবগুলি, এই চিহ্নযুক্ত লোবগুলি পাশাপাশি থাকবে। তো সেক্ষেত্রে অ্যান্টি বন্ডিং এমও তৈরি হবে পাই স্টার টু px, যেখানে আমরা দেখব যে ইলেকট্রন ঘনত্ব নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, মাঝখানে একটি নোডাল প্লেন হচ্ছে। নোডাল প্লেন মানে যেখানে ইলেকট্রন ডেন্সিটি 0, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ যেভাবে ছিল সেভাবেই অ্যাজ ইট ইজ রয়েছে, শুধু নিউক্লিয়াস থেকে এরা দূরে সরে যাচ্ছে। তো এই হলো পাই স্টার টু px। সিমিলারলি এরা যদি py হতো, py এর ওভারল্যাপ হতো, তাহলে পাই টু py বন্ডিং এমও এবং পাই স্টার টু py অ্যান্টি বন্ডিং এমও। তো এই পাই টু px এবং py থেকে যে সৃষ্টি পাই টু py, দুটি py এর ল্যাটারাল ওভারল্যাপে যে বন্ডিং এমও সৃষ্টি হয় অর্থাৎ পাই টু py, এই পাই টু py এবং পাই টু px এর এনার্জি পরস্পর সমান, প্রায় সমান। আবার পাই স্টার টু px এবং দুটি py যদি হতো তার থেকে সৃষ্ট যে অ্যান্টি বন্ডিং এমো অর্থাৎ পাই স্টার টু py, তাদের এনার্জি সমান। অর্থাৎ বন্ডিং এমোগুলো px থেকে সৃষ্ট বন্ডিং এমো এবং py অরবিটালস থেকে সৃষ্ট বন্ডিং এমো এনার্জিক্যালি ইকুইভ্যালেন্ট, আর px অরবিটাল থেকে সৃষ্ট অ্যান্টি বন্ডিং এমো এবং py অরবিটাল থেকে সৃষ্ট অ্যান্টি বন্ডিং এমো এরা এনার্জিক্যালি ইকুইভ্যালেন্ট হচ্ছে। এই হলো পাই এমও। সিগমা এমও এবং পাই এমও গঠন আমরা ডিসকাস করলাম। এখন আবার ফিরে যাই টু টাইপ অফ এমও, মেন টু টাইপস অফ এমও অর্থাৎ বন্ডিং এমও এবং অ্যান্টি বন্ডিং এমোর বিষয়। তো এই বন্ডিং বা অনুবন্ধী আণবিক কক্ষক
আর অ্যান্টিবন্ডিক বা অননুবন্ধী আণবিক কক্ষক, এদের যে শক্তি মাত্রা, সেই শক্তি মাত্রা আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাবো। শক্তি বৃদ্ধির অভিমুখ যদি এদিকে প্লট করা হয় এবং এক্ষেত্রে দুটো অ্যাটমিক অরবিটাল নেওয়া হয়েছে 1s ধরা যাক হাইড্রোজেনের, এবং দুটি 1s অ্যাটমিক অরবিটালের বন্ডিং ওভারল্যাপে, বন্ডিং টাইপ অফ ওভারল্যাপে অর্থাৎ সমষ্টিগত সমন্বয়ের ফলে যেটা আমরা সাই এ প্লাস সাই বি দিয়ে প্রকাশ করছি, এবং এক্ষেত্রে যে এমোটা তৈরি হচ্ছে সেই এমোটা হলো সিগমা 1s, সেটা হলো বন্ডিং এমো। আর তাদের পার্থক্য সূচক সমন্বয় অর্থাৎ সাই এ মাইনাস সাই বিতে যে এমোটা তৈরি হচ্ছে সেটা অ্যান্টি বন্ডিং এমো, সেটা হলো সিগমা স্টার 1s। তো শক্তির লেভেলে দেখতে পাচ্ছি যে অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক কক্ষকগুলির যে গড় শক্তিমাত্রা, তা থেকে বন্ডিং এমোর শক্তিমাত্রার ডিফারেন্স যতটা এবং অ্যান্টি বন্ডিং এমোর শক্তিমাত্রার ডিফারেন্স ততটাই। এটা যদি E1 হয়, এই ডিফারেন্সটা, এটা যদি ওদের গড় শক্তিমাত্রা, এখান থেকে এর ডিফারেন্স অর্থাৎ অ্যান্টি বন্ডিং এমোর ডিফারেন্স E1, এবং এখান থেকে বন্ডিং এমোর ডিফারেন্স E2, এই E1 আর E2 ইকুয়ালস টু, E1 আর E2 এর মান সমান। এই E1 কে বলা হচ্ছে ডিস্টেবিলাইজেশন এনার্জি, আর E2 কে বলা হচ্ছে স্টেবিলাইজিং এনার্জি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ডিং এমোর ইলেকট্রন অণু বা আয়নকে স্থায়িত্ব দেয়, তাই এই এনার্জির পার্থক্য অর্থাৎ এই পারমাণবিক কক্ষক এবং বন্ডিং এমোর যে শক্তির মাত্রার পার্থক্য, সেই পার্থক্যকে বলা হচ্ছে স্থায়ীকরণ শক্তি। আর অ্যান্টি বন্ডিং এমোতে ইলেকট্রনগুলি কি হচ্ছে, সেটা কিন্তু অণু বা আয়নকে স্থায়িত্ব দেয় না, বরং তার স্থায়িত্বকে হ্রাস করে, অর্থাৎ তাকে অস্থায়ীকরণ করে। তাই জন্য অ্যান্টিবন্ডিং এমোর শক্তি এবং অ্যাটমিক অরবিটালগুলির গড় শক্তি, এর যে পার্থক্য, তাকে বলছি আমরা অস্থায়ীকরণ শক্তি। ঠিক আছে, অর্থাৎ বন্ডিং এমোর ইলেকট্রন অণু বা আয়নকে স্থায়িত্ব দেয় এবং অ্যান্টিবন্ডিং এমোর ইলেকট্রন অণু বা আয়নকে অস্থায়ী করে। এখন আমরা জানবো যে এই সিগমা এমোর শক্তি সিগমা স্টার এমোর অপেক্ষা কম কেন, অর্থাৎ বন্ডিং এর শক্তি কম কেন। কারণ হলো ইলেকট্রন মেঘ বন্ডিং আণবিক কক্ষকের সময় কি হচ্ছে, আমরা এর আগে ডায়াগ্রামগুলো এঁকেছি, দুদিকে দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হয়। মধ্যবর্তী অঞ্চলে যেহেতু অবস্থিত হয়, তাই কি হচ্ছে, বিকর্ষণ বল কম এবং স্থায়িত্ব বেশি। অর্থাৎ ধরা যাক দুটো এস ওভারল্যাপে, এই ধরনের এস ওভারল্যাপের কিরকম না বন্ডিং নেচার সাই এ প্লাস সাই বি, সেখানে আমরা দেখতে পাই কি নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চল, তাই এই দুটোকে যদি নিউক্লিয়াস ধরি, তার মধ্যবর্তী অঞ্চলে ইলেকট্রন মেঘ অবস্থিত। তাহলে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে যে বিকর্ষণ বল, অর্থাৎ নিউক্লিয়াস যে বিকর্ষণ বল, সেটা কম হয়, অর্থাৎ অণু বা আয়নটা স্থায়িত্ব পায়। ঠিক বিপরীতভাবে সিগমা স্টার এমোতে অর্থাৎ অননুবন্ধী আণবিক কক্ষকের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস দ্বয়ের মধ্যবর্তী অংশ থেকে দূরে সরে যায়। আমরা দেখতে পাই কেমন দূরে সরে যাচ্ছে, নোডাল প্লেন তৈরি হচ্ছে। হ্যাঁ, এমনকি মাঝখানে একটা নোডাল প্লেন যেখানে ইলেকট্রন ক্লাউড নেই, জিরো। তাহলে মধ্যবর্তী অংশ থেকে যেহেতু ইলেকট্রন মেঘ দূরে সরে যায়, তাহলে নিউক্লিয়াস দুটির মাঝখানে নোডাল তলও রয়েছে এবং তার ফলে এদের মধ্যবর্তী বিকর্ষণ বলকে বৃদ্ধি করে। মানে দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রন যদি না থাকে তাহলে কি হবে, তার দুটো প্লাস চার্জ পাশাপাশি থেকে গেলে তাদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। তো বিকর্ষণ বল কি করছে, সেই অণুটাকে বা আয়নকে স্থায়িত্ব দিচ্ছে না, যাকে স্থায়িত্ব দিচ্ছে না অর্থাৎ তাকে আর তার শক্তি মাত্রাকে বৃদ্ধি করে দিচ্ছে। তাই সিগমা এমোর শক্তি সিগমা স্টার এমো অপেক্ষা কম, বা অ্যান্টিবন্ডিং এমোর শক্তি বন্ডিং এমো অপেক্ষা বেশি। সুতরাং মলিকুলার অরবিটাল থিওরিকে সাম আপ করলে আমরা দেখতে পাচ্ছি, একটু মনে করে নিই, 1932-তে এফ হুন্ড এবং আর.এস. মুলিকেনের হাত ধরে এই তত্ত্বে আমরা অবতীর্ণ হয়েছি। তো নাম্বার 1 কি, পরমাণু
ইলেকট্রন যেমন, তোমরা কিন্তু লিখে নিতে পারো, পরমাণুর ইলেকট্রন যেমন পারমাণবিক কক্ষকে থাকে, অনুরূপভাবে একটি অণুর ইলেকট্রন সমূহ আণবিক কক্ষকে উপস্থিত থাকে। নাম্বার 2, সমান বা প্রায় সমান শক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকের সমন্বয় আণবিক কক্ষক উৎপন্ন হয়। এগুলো সবই আমরা ডিসকাস করেছি সময় সময়, তো আমি একটা সামারাইজ করে তোমাদের বলছি। নাম্বার 3, পারমাণবিক কক্ষক এককেন্দ্রিক, কিন্তু আণবিক কক্ষককে বহুকেন্দ্রিক বলা যায়, কারণ অণু গঠনে একাধিক পরমাণু সমূহের নিউক্লিয়াসের প্রভাব আণবিক কক্ষকে থাকে। একাধিক পরমাণুর নিউক্লিয়াস দিয়ে আণবিক কক্ষক, একাধিক পরমাণুর সমন্বয়েই একটা অণু সৃষ্টি হচ্ছে, এবং আমরা আণবিক কক্ষকে দেখতে পাচ্ছি একাধিক পরমাণুর নিউক্লিয়াসের উপস্থিতি ভালোভাবে বোঝা যাচ্ছে। নাম্বার 4, সমন্বয়ে অংশগ্রহণকারী মোট পারমাণবিক কক্ষকের সংখ্যা ইকুয়ালস টু আণবিক কক্ষকের সংখ্যা। ধরো 1s + 1s এর সমষ্টিগত সমন্বয় বন্ডিং এমও করছে, 1s আর 1s এর পার্থক্য সূচক সমন্বয় অ্যান্টি বন্ডিং এমও করছে। তো দুটি 1s থেকে দুটি 1s এর ওভারল্যাপে, এগুলো তো ওভারল্যাপের টাইপ, অ্যাকচুয়ালি কটা ওভারল্যাপ করছে? দুটোই। তাহলে দুটো 1s এর ওভারল্যাপে কি হচ্ছে? 1s 1s থেকে অ্যান্টি বন্ডিং, 1s 1s থেকে বন্ডিং, এবং 1s 1s থেকে অ্যান্টি বন্ডিং। অর্থাৎ দুটো 1s থেকে দুটো আণবিক কক্ষক হচ্ছে, দুটো অ্যাটমিক অরবিটাল, আর আণবিক মলিকুলার অরবিটাল আণবিক কক্ষক দুটো, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। নাম্বার 5, বন্ডিং আণবিক কক্ষের স্থায়িত্ব বেশি, তাই কম শক্তি সম্পন্ন এবং অননিবন্ধী আণবিক কক্ষক অধিক শক্তি সম্পন্ন। বা একটু আগে আমরা এটা ডিসকাস করেছি যে বন্ডিং এমোর স্থায়িত্ব বেশি, তাই তার এনার্জি কম বা শক্তি কম। অ্যান্টি বন্ডিং এমোর শক্তি বেশি, তার স্থায়িত্ব কম। তাহলে যার স্থায়িত্ব বেশি তার শক্তি কম হবে। বন্ডিং এমোর স্থায়িত্ব বেশি, তার শক্তি কম, শক্তিমাত্রায় সেটা নিচের দিকে থাকবে। আর অ্যান্টি বন্ডিং এমোর স্থায়িত্ব কম, তাই তার শক্তি বেশি। নাম্বার 6, শুধুমাত্র যোজক ইলেকট্রন নয়, অণুর গঠনে অংশগ্রহণকারী পরমাণু সমূহের সকল পারমাণবিক কক্ষক ও তাদের ইলেকট্রনগুলোও আণবিক কক্ষক গঠনে অংশগ্রহণ করে। একটু পরেই আমরা যখন এনার্জি লেভেল ডায়াগ্রাম বা ইলেকট্রন বিন্যাস ডিসকাস করব তখন এটা দেখতে পাবো। নাম্বার 7, পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটালের ন্যায় আণবিক কক্ষকগুলি বা এমোগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার সময় আউটবাউ প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল বা আউটবাউ নীতি, পাউলির অপবর্জন নীতি এবং হুন্ডের নীতি পালন করে। অর্থাৎ যেভাবে আমরা অ্যাটমিক অরবিটালগুলো ফিল আপ করছিলাম আউটবাউ নীতি অবলম্বন করে, পাউলি অপবর্জন নীতি এবং হুন্ডের নীতি পালন করে, ঠিক সেভাবে এক্ষেত্রেও মলিকুলার অরবিটালগুলিও ইলেকট্রন দ্বারা সেই রুল ফলো করেই পূর্ণ হচ্ছে। সিগমা এবং পাই এমোর একটি তুলনামূলক আলোচনা আমরা করে নেব, কারণ এগুলো আমাদের পরীক্ষার সময় অনেক ক্ষেত্রেই প্রশ্নে পাবো। সিগমা এমও দ্বারা গঠিত বন্ধন অপেক্ষাকৃত শক্তিশালী বেশি, পাই এমও দ্বারা গঠিত বন্ধন অপেক্ষাকৃত দুর্বল। সিগমা এমোতে পরমাণু দুটির আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর সুষম বিন্যাসে ইলেকট্রন মেঘ থাকে, আর পাই এমোতে কিন্তু সেটা থাকে না। অবিলেপন ক্ষেত্রের বিস্তার বা আয়তন সিগমা এমোতে কি হচ্ছে? অনেক বেশি হয় রাদার দ্যান পাই এমো। কারণ সিগমা এমো কিরকম? অ্যাক্সিয়াল ওভারল্যাপ বা হেড অন ওভারল্যাপ, অবশ্যই সেক্ষেত্রে ম্যাক্সিমাম ওভারল্যাপ হবে, অবিলেপন ক্ষেত্রের বিস্তার অনেক বেশি হবে। কিন্তু পাই এমোতে ল্যাটারাল বা সাইড ওয়াইজ ওভারল্যাপ, সেই জন্যই সেক্ষেত্রে ওভারল্যাপ কখনোই ততটা বেশি হতে পারবে না। এখন আমরা একটু যা পড়েছি সেখান থেকে কতগুলো জিনিস আবার মনে করে নেব, যে জেড অক্ষ যখন আন্তঃনিউক্লিয় অক্ষ হয় তখন কি হচ্ছে, কি এমও কোন কোন অ্যাটমিক অরবিটাল থেকে। কারণ এখন আমরা বেসিক্যালি এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করতে চলেছি, তাহলে উই নিড টু হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়া যে আমরা কি অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপে কি রকমের বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এমও পাচ্ছি, এবং সেগুলোর নামই বা কি।
তো দুটি 1s অ্যাটমিক অরবিটাল থেকে আমরা পাবো বন্ডিং এমো সিগমা 1s এবং অ্যান্টি বন্ডিং এমো সিগমা স্টার 1s। 2s 2s দুটি 2s অ্যাটমিক অরবিটাল থেকে পাবো বন্ডিং এমো সিগমা 2s, অ্যান্টি বন্ডিং সিগমা স্টার 2s। ঠিক আছে, এগুলো সবই কিন্তু সিগমা এমও তৈরি হলো। পিএক্স পিএক্স আমরা জানি, পিএক্স পিওয়াই পিএক্স যখন জেড অক্ষ আন্তঃনিউক্লিয় তখন পিএক্স পিএক্স গুলো ওভারল্যাপ করে সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে এবং পাই এমও তৈরি করছে, পিওয়াই পিওয়াইও তাই। শুধুমাত্র পিজেড পিজেড কি করে তখন সিগমা এমও। নিশ্চয়ই আমরা এগুলো মনে আছে আমাদের, আমরা পড়ছি। তো 2px থেকে কি পাবো, দুটো পাই এমও, একটা বন্ডিং পাই 2px পাই স্টার 2px। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে কটা অ্যাটমিক অরবিটাল ঠিক সে কটাই মলিকুলার অরবিটাল আমরা পাচ্ছি। 2py এটারও পাই সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে এবং সেখান থেকে একটা বন্ডিং এমও পাই 2py এবং অ্যান্টি বন্ডিং এমও পাই স্টার 2pi। 2pz থেকে কি পাবো, সিগমা এমও, কারণ ওটা কিরম হবে, হেড অন ওভার, সিগমা 2pz আর সিগমা স্টার 2pz। ঠিক আছে, এবার দেখব যে এদের এনার্জির ক্রম কিরকম হয়। এনার্জির ক্রম মোট ইলেকট্রন যখন অনুবায়নের 14র কম হয় তখন তাদের এনার্জি লেভেল গুলো এরকম হয়। সর্বদাই তো আমরা জানি যে বন্ডিং এমোগুলো আগে হবে, তো প্রথমে হবে সিগমা 1s, তার উপরে অর্থাৎ সিগমা 1s সবচেয়ে কম, লেস দেন সিগমা স্টার 1s, লেস দেন সিগমা 2s, লেস দেন সিগমা স্টার 2s এবং পাই 2px আর পাই 2py, পাই 2px আর পাই 2py এরা একই শক্তিমাত্রার হবে। লেস দেন সিগমা 2pz, লেস দেন আবার এদের অ্যান্টি বন্ডিং গুলো একই শক্তিমাত্রার, অর্থাৎ পাই স্টার 2px পাই স্টার 2py লেস দেন সিগমা স্টার 2pz। ঠিক আছে, তাহলে মোট ইলেকট্রন 14টির কম হলে এই অর্ডারে মলিকুলার অরবিটাল গুলো সজ্জিত থাকবে। আবার 15 থেকে 20 যখন হবে মোট ইলেকট্রন সংখ্যা, তখন কি হয়, মোট ইলেকট্রনের সংখ্যা যখন 15 থেকে 20 হয় তখন এমোগুলির এনার্জি ক্রম বা শক্তির যে ক্রম তা এরকম হয়, সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s লেস দেন সিগমা 2s লেস দেন সিগমা স্টার 2s লেস দেন সিগমা 2pz লেস দেন পাই 2px পাই 2py লেস দেন পাই স্টার 2px পাই স্টার 2py লেস দেন সিগমা স্টার 2pz। কেন এরকম পার্থক্য হয়, কারণ হলো যখন উইদিন 14 নাম্বার অফ ইলেকট্রনস থাকছে তখন কি হচ্ছে, 2s এবং 2p যে কক্ষগুলি তাদের এনার্জির যে ডিফারেন্সটা, সেই এনার্জির ডিফারেন্সটা খুব কম হয়, কারণ কম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলি থাকে মেনলি নাইট্রোজেন অবধি, নাইট্রোজেন এবং নাইট্রোজেনের কম, তো তার জন্য 2s আর 2pর মধ্যে এনার্জি লেভেল এত কম, এনার্জির ডিফারেন্স এত কম হয়, তাদের মধ্যে একটা রিপালশন কাজ করে। রিপালশন কাজ করার জন্য এই ইন্টারচেঞ্জটা হয়, অর্থাৎ এই 2s আর 2pর মধ্যে ইন্টারাকশনের জন্য ওরা তখন 2pz এর নিচে পাই 2px পাই 2py এর এনার্জি কম হয় এবং ওটা নিচে থাকে, আর সিগমা 2pz তখন হায়ার এনার্জি হয়ে উপরে চলে যায়, অর্থাৎ তাদের সিগমা 2pz কক্ষকের শক্তিমাত্রা পাই 2px পাই 2py এর থেকে তখন বেশি হয়। কিন্তু যখন হায়ার অ্যাটমিক নাম্বার অর্থাৎ অক্সিজেন অনওয়ার্ডস, সেক্ষেত্রে কি হচ্ছে, 2s 2p যে পার্থক্যটা বেশি হয় এবং তার জন্য তাদের মধ্যে বিকর্ষণ বল বিশেষভাবে ক্রিয়া করেন, বিকর্ষণ বল ক্রিয়া করে না এবং তার ফলে এদের ক্ষেত্রে পাই 2pz এর এনার্জি, সিগমা 2pz এর এনার্জি বা শক্তি কি হয়, পাই 2p বা পাই 2py অপেক্ষা কম হয়। তাহলে এই অর্ডার ফলো করে এবার আমরা মলিকুলার যে অরবিটালস গুলো তাদের ইলেকট্রন দিয়ে ফিল আপ করতে পারবো এবং
এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করতে পারবো। এখন এই এনার্জি লেভেল ড্র করে বা ইলেকট্রন বিন্যাস করে, মলিকুলের ইলেকট্রন বিন্যাস করে বা আয়নের ইলেকট্রন বিন্যাস করে আমরা কি কি জানতে পারবো। নাম্বার 1, ওই ডায়াগ্রাম থেকে বা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবো। হোয়াট ইজ বন্ড অর্ডার? হাফ অফ এনবি অর্থাৎ বন্ডিং ইলেকট্রন, এনএ অর্থাৎ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, অর্থাৎ ড্র করে আমরা ক্যালকুলেট করতে পারবো। ধরা যাক এইভাবে আমরা প্রত্যেকটা ইলেকট্রন পুট করব। কি কি রুল নিয়ে পুট করব? আউটবাউ নীতি, পাউলি অপবর্জন নীতি, হুন্ডের সূত্র ইত্যাদি মেনে আমরা পুট করব। ডিটেলস আমরা পরে আসছি। পুট করা ইলেকট্রন কিভাবে করতে হচ্ছে, সেখান থেকে আমরা অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কতগুলো জানতে পারবো, বন্ডিং ইলেকট্রন কতগুলো জানতে পারবো, এবং হাফ অফ এনবি মাইনাস এনএ অর্থাৎ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আর বন্ডিং ইলেকট্রনের মান এখানে যথাক্রমে এনএ হলো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এনবি হচ্ছে বন্ডিং ইলেকট্রন। Na for anti bonding এবং B for bonding। এইভাবে মান বসিয়ে আমরা এদের বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবো এবং বন্ড অর্ডার থেকে কতগুলি বন্ধন, অর্থাৎ বন্ড অর্ডার 1 হলে সিঙ্গেল বন্ড, 2 হলে ডাবল বন্ড, 3 হলে ট্রিপল বন্ড ইত্যাদি জানতে পারবো। এছাড়াও অণু বা আয়নের স্থায়িত্ব ক্যালকুলেট করতে পারবো। দেখা যাবে অনেক ক্ষেত্রে বন্ড অর্ডার সেম, তাহলে আমরা কি করে তার স্থায়িত্ব নির্ণয় করব? তখন দেখব তার অ্যান্টি বন্ডিং অরবাইটালে ইলেকট্রন কটা আছে। কেন? আমরা একটু আগেই ডিসকাস করেছি, অ্যান্টি বন্ডিং অরবাইটালে ইলেকট্রন অ্যাড আপ হওয়া মানে সেটা অণু বা আয়নের স্থায়িত্বকে কমায়, অর্থাৎ স্থায়িত্বের হ্রাস করে, আর বন্ডিংয়ে যত ইলেকট্রন অ্যাড হবে সেটা স্থায়িত্বকে বৃদ্ধি করে। বন্ধন দৈর্ঘ্যের তুলনা করব কিভাবে? না, বন্ধন দৈর্ঘ্য হচ্ছে, বন্ধন ক্রম যত বেশি হবে বন্ধন দৈর্ঘ্য তত কম হবে, বন্ধন ক্রম যত কম হবে বন্ধন দৈর্ঘ্য তত বেশি হবে, অর্থাৎ রিভার্সিবল রিলেশন। নেক্সট, ম্যাগনেটিক প্রপার্টি, যেটা এর আগে আমরা পাইনি কোথাও, ডায়াম্যাগনেটিক কিংবা প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক যখন যুগ্ম ইলেকট্রন থাকে তাহলে ডায়াম্যাগনেটিক, যদি অযুগ্ম ইলেকট্রন থাকে প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক হলো কিরকম না, মানে কি না, অণু বা আয়নটা যদি তার ম্যাগনেটিক বিহেভিয়ার কিরম দেখাবে, দে আর রিপেলড বাই ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ বিকর্ষিত হবে। আর প্যারাম্যাগনেটিক হচ্ছে নট রিপেলড বাই ম্যাগনেটিক ফিল্ড। এখন আমরা ফাইনাল ডিসকাশনে এসেছি। দেখো, এনার্জি লেভেল ডায়াগ্রাম অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ মলিকিউল অর আয়ন। তো বাংলায় যদি বলি, আণবিক কক্ষক চিত্র এবং ইলেকট্রন বিন্যাস। তো এই বিষয়টা অর্থাৎ এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করা কিংবা একটা মলিকিউল বা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে আমাদের কতগুলো রুলস ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ নীতিতে কি ছিল? আমরা পরমাণুর যখন ইলেকট্রন বিন্যাস করেছি তখন আমরা কি দেখেছি যে আগে কে পূর্ণ হবে, অর্থাৎ শক্তির একটা ক্রম নির্ধারিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এতক্ষণের ডিসকাশনে কি দেখলাম, যে বন্ডিং এমোগুলো সমস্ত আগে বসছে, কারণ তাদের শক্তি মাত্রায় তাদের দেখতে পাচ্ছি তাদের এনার্জি কম, শক্তি কম, অ্যান্টি বন্ডিং গুলোর শক্তি বেশি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে বন্ডিং এমোগুলি আগে পূর্ণ হবে এবং তারপরে অ্যান্টি বন্ডিং এমোগুলো তার যে অ্যান্টি বন্ডিং এমো, অর্থাৎ মনে করো 1s এর থেকে কি হলো, দুটো 1s অ্যাটমিক অরবিটাল থেকে আমরা দুটো এমও পেলাম, একটা সিগমা 1s একটা সিগমা স্টার 1s। তাহলে কে আগে ফিল আপ হবে? এনার্জি ওয়াইজ কাকে আমরা সাজিয়েছি আগে? সিগমা 1s। তাহলে সিগমা 1s আগে ফিল আপ হবে, তারপরে সিগমা স্টার 1s, তারপরে সিগমা 2s, তারপরে সিগমা স্টার 2s, এমনি করে যেরকম আমরা এনার্জির অর্ডার পেয়েছি সেইভাবে পূর্ণ হতে থাকবে। নেক্সট কি ফলো হবে? পাউলি অপবর্জন নীতি। অর্থাৎ কি বলছে? পাউলি অপবর্জন নীতিতে আমরা কি দেখেছিলাম, যে এক্ষেত্রে দুটো ইলেকট্রন একটি এমোতে বসবে এবং অপোজিট স্পিনে, অর্থাৎ একটি এমও, ধরা যাক সিগমা 1s, সিগমা 1s এ একটা এমও, সিগমা 1s এমোতে দুটো ইলেকট্রন বসবে, দুটোর বেশি নয়, দুটো ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন বসবে, এবং সেই ইলেকট্রনগুলোর স্পিন কি হবে? একটি আপ স্পিন একটা ডাউন স্পিন, অর্থাৎ
বিপরীত স্পিনে বসবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 3 হচ্ছে হুন্ডের সূত্র ফলো হবে। হুন্ডের সূত্র কি বলেছিল না, অরবিটালের যদি এনার্জি সেম থাকে তাহলে ইলেকট্রনগুলো আগে একই স্পিনে বসবে এবং তারপরে পেয়ারিং হবে, অর্থাৎ আগে একই স্পিনে বসবে। মনে করো 2p পাই 2px পাই 2py, পাই 2px পাই 2py, তাহলে আগে কি হবে, এইভাবে একই স্পিনে একটি করে পূর্ণ হবে ইলেকট্রন। তারপরে 3 নম্বর ইলেকট্রনটা এভাবে বসবে, 4 নম্বর ইলেকট্রনটা এভাবে বসবে। তার মানে ঠিক মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো। নেক্সট আমরা এবার দেখব কিভাবে ফিলিং হচ্ছে ইলেকট্রন। মোট ইলেকট্রন যখন লেস দ্যান ইকুয়ালস টু 14 হয় তখন আমরা দেখেছি যে এনার্জি ওয়াইজ এমও গুলো কিভাবে সজ্জিত হয়। আর একবার রিপিট করছি, সিগমা 1s লেস দ্যান সিগমা স্টার 1s লেস দ্যান সিগমা 2s লেস দ্যান সিগমা স্টার 2s লেস দ্যান পাই 2px পাই 2py লেস দ্যান সিগমা 2pz লেস দ্যান পাই স্টার 2px পাই স্টার 2py। এদের কেন একসাথে লিখছি, আমরা পড়েছি যে এদের এনার্জি সমান, লেস দ্যান সিগমা স্টার 2pz। তো এগুলো কোন কোন মৌলের ক্ষেত্রে হচ্ছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অর্থাৎ মোট ইলেকট্রন 14 বা 14 কম, তাদের জন্য এই এনার্জির অর্ডারটা প্রযোজ্য। মোট ইলেকট্রন যখন 15 থেকে 20 তখন অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা পড়ে নিই একবার, সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s, তারপরে কে চলে আসবে, সিগমা 2pz। কেন আসবে না, 2s আর 2pর ইন্টারাকশনটা এখানে নেই বললেই চলে। এখানে 2s আর 2pর ইন্টারাকশনকে আমরা কনসিডার করছি, তাই জন্য 2pz এর উপরে চলে যাচ্ছে, আর এখানে সিগমা 2pz এর উপরে চলে যাচ্ছে, আর এখানে সেই ইন্টারাকশনটা আমরা কনসিডার করছি না অ্যাবাভ নাইট্রোজেন থেকে। তাই এক্ষেত্রে সিগমা 2pz নিচে আসবে, তারপরে পাই 2px পাই 2py সিগমা স্টার 2pz এবং একদম লাস্টে পাই স্টার 2px পাই স্টার 2py।